শুক্রবার 8/5/26 ইংসনের এলএম কোচিং সেন্টারের 34তম ক্লাস। আমরা এক একটা মেডিসিন আলোচনা করছি। আজকে তৃতীয় মেডিসিন নেট্রামিউর, অর্থাৎ আমরা 9টা মেডিসিন আলোচনা করব এই মাসে, শুক্রবার এবং মঙ্গলবারে। 9টার ভিতরে আজকে তৃতীয় মেডিসিন নেট্রামিউর। কারণ মেটেরিয়াল মেডিকার এই নেট্রামিউরের দখল এবং না জানা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু না। কারণ নেট্রামিউরটা সবাই চিনি, সবাই জানি, এবং এত নিত্য প্রয়োজনীয় খাওয়ার টেবিলের আমাদের প্রয়োজন এবং রান্না বানাতে প্রয়োজন, সেই কমন সল্ট থেকেই তৈরি নেট্রামিউরটা, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, আমরা যেটা সংক্ষেপে বলি লবণ। সেই লবণ উপরেই আজকের এই আলোচনার উদ্দেশ্য একটাই, কত সহজে আমরা নেট্রামিউরকে মনে রেখে প্রয়োগ করতে পারি। কারণ আমরা যদি হোমিওপ্যাথিকের কেস টেকিং সম্বন্ধে জানি এবং কেস টেকিং এর যদি মূল্যবান ওষুধ হয়ে থাকে মানসিক কষ্টের, এটাকে ছাড়া আমাদের উপায় নাই। এবং রোগ ট্রিটমেন্ট করতে গেলেই এই মানসিক কষ্টের উপরে ভিত্তি করে যে সকল ওষুধ আছে তার ভিতরে 1 নম্বরই হচ্ছে নেট্রামিউর। কখন এবং কিভাবে মনে রাখবো এবং প্রয়োগ করব সেটাই আলোচনার বিষয়। মুখ্য আলোচনা যদি করি তাহলে প্রথমেই আসেন যে 2টা ওষুধ, আমরা ইগনিশিয়া এবং নেট্রামিউরের কথা বলি। ইগনিশিয়া কোনো কিছু প্রকাশ করে না, নেট্রামিউরও তাই, একটা অ্যাকুয়েট একটা ক্রনিক। অর্থাৎ প্রথমেই আমরা ইগনিশিয়া দিয়ে যাই যদি 1 মাস 2 মাসের হয়ে থাকে। কিন্তু জেনেটিক্যালি যখন থাকে, মানসিক কষ্টের সঙ্গে আরো কিছু লক্ষণ যদি মিলে যায় তাহলে তো সোনার সোহাগা। অর্থাৎ নেট্রামিউর দিয়েই আপনি যত সংখ্যক রোগী চিকিৎসা করতে পারবেন আপনি চিন্তা করতে পারছেন না। তার কারণ মানসিক কষ্টের রোগী পেলেই তার সঙ্গে আমরা ধাতুগত এবং মায়াজমেটিক এবং কিছু লক্ষণ যদি মনে রাখি তাহলে হোমিওপ্যাথিকের এই নেট্রামিউর ওষুধটা অত্যন্ত প্রয়োজনীয় এবং কাজও সুন্দর, তাড়াতাড়ি কাজ করে, একদম ধীর গতি সম্পূর্ণ ওষুধ নয়। এবং আপনি বুঝতে পারবেন, 1টা 2টা পাওয়ার দিলেই আপনি বুঝতে পারবেন এই ওষুধটা তার জন্য সিলেকশন হয়েছে কিনা। আমরা সচরাচর বলি কোনো জিনিসের দোষ কাটতে মিনিমাম 4টা পাওয়ার ব্যবহার করা উচিত, এবং সেটা মানসিক কষ্টের হোক আর শরিক মায়াজম হোক, সিবলিটিক মায়াজম হোক, অর্থাৎ মায়াজমেটিক ট্রিটমেন্ট এবং ধাতুগত চিকিৎসার কোনো ত্রুটি যদি কাটতে হয় মিনিমাম 4টা পাওয়ার দিলেই আপনি বুঝতে পারবেন আপনার ওষুধ সিলেকশন সত্য কি মিথ্যে, কাজ করছে কি করলো না। না করলে আপনাকে দ্বিতীয় স্টেপ চিন্তা করতে হবে। তাহলে চলে আসি, সচরাচর এটাকে যদি আমাদের চিনতে হয় তাহলে দুঃখ চাপা রাখা, অর্থাৎ মানসিক কষ্ট। দুঃখ বলতে আমি একটা দুঃখ কথা বলতেছি না, দুঃখ বলতে যত রকমের দুঃখকে যেই চাপিয়ে রাখে সেই ওষুধটার নাম হচ্ছে নেট্রামিউর। সেটা রোগী যাই হোক, পুরুষ হোক, মহিলা হোক, শিশু হোক, বয়স্ক হোক, এবং যত ধরনেরই হোক না কেন, যদি দুঃখকে চাপিয়ে রেখে তার মনে কষ্ট থাকে এবং সেই ওষুধটার নামে হচ্ছে নেট্রামিউর, তাহলে বুঝতে পারছেন এর গভীরতা এবং ব্যাপকতা অনেক বেশি। কিন্তু মানসিক কষ্টের এই যে ইগনিশিয়ার কথা বললাম, ইগনিশিয়ার এত ব্যাপকতা নাই, এত লক্ষণও নাই, এত প্রয়োগও নাই। কারণ এটা এত বেশি প্রয়োগ, হয়তো মানসিক কষ্টের কথা বললাম, মানসিক কষ্ট ছাড়াও মায়াজমেটিক, ধাতুগত দিকের, শারীরিক এবং যত রকমের আছে সব ক্ষেত্রেই তার কাজটা অত্যন্ত বেশি। তাইলে আমি কি বললাম, তাকে প্রয়োগ করতে গেলে প্রথমেই দুঃখকে যে চাপা রাখে তার জন্য আমরা সেটা প্রয়োগ করব। চলে আসি, আজকে আলোচনা হয়তো বেশি আমি করবো না। মানসিক আঘাত তো জানেনই, কারো মৃত্যু, কারো শোক, অন্য কোনো প্ল্যান গঠিত ব্যাপারে ব্যর্থতা, এগুলো থাকলেই আমরা মানসিক কষ্টের কথা বলি, সেগুলো চাপা রাখার কথা বলি। এই ধরনের রোগী পেলেই আমরা নেট্রামিউরের কথা মনে করতে পারি। এবং সেটাতে আরো আছে কি, আরো আছে নিঃসঙ্গতা, অর্থাৎ একাকী থাকা,
এবং রক্তশূন্যতা, স্নায়বিক দুর্বলতা, রক্তশূন্যতা। রক্তের পরে তো স্নায়বিক আসে, তবে রক্তেরও গভীরতা। প্রথমে আমরা রক্তের ওষুধ আমরা চায়না দিতে পারি, আর্সেনিক দিতে পারি, কিন্তু সেখানে যদি আমরা ব্যর্থ হই অথবা প্রথম থেকে যদি রোগী ফ্যাকাশে ভাবি এবং রোগীর যদি রক্তশূন্যতা দীর্ঘদিন ভুগে থাকে, অর্থাৎ ক্রনিক কেসেই ন্যাট্রামিউ একুইটে তার বিশেষ প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। তাহলে বুঝতে পারছেন এই সকল থাকলে আমরা ন্যাট্রামিউটা ব্যবহার করতে পারি। তাহলে চলে আসি ধাতুগত দিকের কি লক্ষণ উপরে ভিত্তি করে আমরা বলার চেষ্টা করব। কত হালকা পাতলা শুকনা, তাহলে বুঝতে পাচ্ছেন, অর্থাৎ টিউবারকুলোসিস বডির মতন। কারণ এই ওষুধটা সরিক সাইকোটিক হইয়া টিউবারকুলোসিস, সিভিলিটিক মায়াজমের এটা খুব একটা কাজ আছে আমার মনে হয় না। তাইলে বুঝতে পাচ্ছেন যার শরীরে আমরা শরিক হইয়া সাইকোটিক হইয়া টিউবারকুলোসিস দিকে যাচ্ছে, হালকা পাতলা গঠন, অনেক ওষুধ আছে। ক্যালকেরিয়া ফসও আছে। ক্যালকেরিয়া ফসের সাথে তার পার্থক্যটা একটা পয়েন্টে মনে রাখলে বুঝতে পারবেন, লবণপ্রিয়তা। ক্যালকেরিয়া ফসের মাংসপ্রিয়তা। দেখুন হোমিওপ্যাথিকের কত রকমের ওষুধ কতভাবে আপনি মনে রাখতে পারেন, সেটাই হচ্ছে আপনার বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে আপনার দিক নির্দেশনা। তারপরে মাত্রা জ্ঞান, সেটা হচ্ছে আসতে পারে। তাইলে বুঝতে পারছেন ধাতুগত দিকের কি কি শিখলাম। রোগা, শুকনা, হালকা পাতলা, সাইকোটিক হইয়া সিভিলিটিক। সিভিলিটিকে আবার ফ্যাটি বডিও আছে, সেটার ওষুধও আলাদা। ক্যালকেরিয়া কার্বের কথা আমরা বলতে পারি। তাইলে বুঝলেন পার্থক্যগুলো যদি মনে রাখেন, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে লবণপ্রিয়তা থাকতেই হবে। এবং তার সঙ্গে কি পেলাম, রক্তশূন্যতা, দীর্ঘদিন রক্তহত ভোগে। আর তার সঙ্গে যদি মহিলাদের মাসিকের সমস্যা পান, মাসিক ইরেগুলার, মাসিক হয় না, অনিয়মিত হয়, তাহলে তো কোনো কথাই নেই। তাইলে ধাতুগত দিকের উপরে বিচার করে আমরা এই কথাগুলো মনে রাখতে পারি। তারপরে মুখে ব্রণ থাকতে পারে, মুখটা তোলাক্ত এবং লবণপ্রিয়তার কথা বললাম। আর সচরাচর মহিলাদের ঘাড় একটু লম্বা হয়। এই দৃশ্য, অর্থাৎ ঘাড় যাদের লম্বা, তাদের যদি লবণপ্রিয়তা থাকে, তাদের যদি মানসিক কষ্ট থাকে এবং তার পরিবারটা দুঃখ কষ্টের চাপা দেওয়ার ইতিহাস থাকে, তাহলে তো কোনো আপনার কথাই নাই, রুগী আপনার দ্বারাই চিকিৎসা হবে, যত রকমের হোক। তাহলে ধাতুগত দিকের কথা মনে রাখলাম। অর্থাৎ আর ঠোঁট শুকনা, কিন্তু মনে রাখবেন ঠোঁট ফাটাও আছে। নিচের ঠোঁটে যদি ফাটা থাকে, মধ্যখানে ফাটা থাকে, তাহলে তো আর আপনি চিনতে আর ভুল করবেন না। কেন করলাম ধাতুগত দিকের উপরে? তাহলে এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। ঠোঁট শুকনো, ফাটা এবং লবণপ্রিয়তা, এবং ঘাড় অনেক সময় লম্বা হয়, মুখটা তুলাক্ত থাকে এবং ঘাম কম, অনিয়মিত এবং দুর্বলতা, ফ্যাকাশে এবং মাসিকের ট্রাভেলস। কত কথাই মনে রাখতে পারেন। এসব কথার উপরে ভিত্তি করেই আপনার লবণটা দিতে পারেন। লবণের সঙ্গে আবার কনস্টিপেশন নাও থাকতে পারে। আবার লবণের সঙ্গে মানসিক কষ্টের কারণে যদি কারো গ্যাস্ট্রিকের ট্রাভেলস হয়ে থাকে, তাইলে সেখানে আপনার ন্যাট্রামিউ দিতে পারেন। কি সুন্দর তথ্য হোমিওপ্যাথিকে প্রয়োগ করা যায়। কারণ আপনি মানসিক কষ্টের রুগীকে আপনি হয়তো মনে করলেন তার গ্যাস্ট্রিকের ট্রাভেলস আপনি দিলেন, উপকার হচ্ছে না। সেই কারণে আমরা অনেক সময় ফেল করি। কি ফেল করি? আমরা গ্যাস্ট্রিকের এত সুন্দর ওষুধ দিলাম, নার্স দিলাম, অথবা অ্যান্টিক্রুট দিলাম, অথবা আপনার অ্যাসিডিটি বেশি হলে আমরা আরো অনেক ওষুধ আছে যেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা আরো ওষুধগুলো আছে, আমরা যেটা সময় পড়াই সময় মনে থাকে, সেগুলো প্রয়োগ না করে যদি মানসিক কষ্টের রোগী পেটের ট্রাভেলস পান, তাহলে আপনি অনায়াসেই ন্যাট্রামিউটা প্রয়োগ করতে পারেন। দেখুন হোমিওপ্যাথি কি সুন্দর পার্থক্য। আপনার যদি লিভার ট্রাভেলস হয়ে পেটের ট্রাভেলস হয়, আপনি লাইকোডিয়াম দিতে পারেন। আবার নাক্সও কাজ করে, চায়নাও কাজ করে। তবে লাইকোডিয়ামটা হলো পিত্তের উপরে ট্রাভেলস। যদি কোনো কারণে কারো গ্যাস্ট্রিকের ট্রাভেলস হয়ে থাকে, অর্থাৎ লিভার যদি M1 M2 বা গ্রেড থাকে, 2 গ্রেড বা 3 গ্রেড থাকে, তাইলে আপনার লাইকোডিয়াম দিয়েও আপনার গ্যাস্ট্রিকটা ভালো করতে পারেন। আর মানসিক কষ্ট দীর্ঘদিনের ভুগে থাকে, আপনি অন্য কোনো ওষুধে ফেল করছেন, তাইলে বুঝবেন মানসিক কষ্টের
গ্যাস্ট্রিকেরও সেটা কাজ করে থাকে। তাইলে আমার মনে হয় ধাতুগত দিকের আর আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি না। চলে আসি শিশুদের ক্ষেত্রে কি হতে পারে। আমরা শিশুদের অনেক সময় সান্ত্বনা দিলেও শিশু শুনে না এবং একা থাকতে পছন্দ করে, এবং শিশুদের দুর্বলতা, ওই যে দুর্বলতা সবাই কাছে থাকে, হালকা পাতলা গঠন থাকবে, তার সঙ্গে দুর্বলতা থাকবে, অর্থাৎ এনিমিয়ার ভাব, সেটা মহিলা শিশু হতে পারে, ছেলে শিশু হতে পারে। লবণ প্রিয়তা তার সঙ্গে যদি থাকে, মনোকষ্ট না থাকলেও হবে, কারণ ধাতুগত দিকের উপরে ওষুধ তো এটা। এই জন্যই হোমিওপ্যাথিকের পার্থক্যগুলো মনে রাখেন। দেখেন, তিনটা কথা। একটা হচ্ছে মানসিক কষ্টের ওষুধগুলোকে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে, কারণ প্রথমেই মানসিক কষ্টের ওষুধ না দিলে আপনি ধাতুগত এবং মায়াজমেটিক ট্রিটমেন্টটা করতে পারবেন না। অন্য যত লক্ষণই আপনি প্রয়োগ করেন না কেন, ব্যর্থতা আপনার হাতে। ওষুধগুলোর একটু মনে রেখে 3-4টা লক্ষণ মনে রাখলে আমার মনে হয় রোগী চিনতে আপনারা ভুল করবেন না। হতেই পারে কোনোটা হয়তো আগে দিলেন, কোনো লক্ষণ হয়তো পরে দিলেন, তাতে করে চিকিৎসার খুব বিভ্রাট হবে আমার মনে হয় না। অর্থাৎ জটিল রোগীগুলো আপনারা অন্তত 3-4টা মেডিসিনের কথা মনে রেখেই আপনার কেস টেকিং নিয়েই যে কোনো জটিল রোগের চিকিৎসা আপনি শুরু করতে পারেন, এই ভাগগুলো যদি মনে রাখেন। তাইলে আমার মনে হয় আমরা ধাতুগত দিকের উপরে প্রায় শেষ। চলে আসি নারীদের ক্ষেত্রে কি হবে। দুঃখ, অর্থাৎ যেটা আমরা বললাম, পারিবারিক কষ্ট থাকতে পারে, আর থাকতে পারে মাথা ব্যথা, জমে থাকা দুঃখ। দেখুন, একদিনে ন্যাট্রামিউর হয় না, দীর্ঘদিন পারিবারিক কষ্ট, অমুকের কষ্ট সবগুলো চাপা পড়ে, আর এখন আর কিচ্ছু করে না। সেরকম জমা থাকা দুঃখ যদি কারো থাকে এবং কান্নাকাটিও করে, একাকিও করে, অথবা কারো কাছে প্রকাশ করতে লাগলে করে, কিন্তু সান্ত্বনা দিলেই আরো বেড়ে যায়, অথবা সান্ত্বনা চায় না। চলে আসি প্রেমে ব্যর্থতা। এটা আর নাই ব্যাখ্যা করলাম, নিশ্চয়ই আমার থেকে আপনারা বেশি জানেন, কারণ সেটা বেশি পড়েন এবং বেশি ওষুধ ব্যবহার হয় এই প্রেমঘটিত ব্যাপারে, ন্যাট্রামিউর এবং ইগনিশিয়া। সোজা কথা, সদ্য কারো যদি প্রেমে ব্যর্থতা থাকে, তাহলে ইগনিশিয়ার 2-4টা পাওয়ার দিয়েই যদি দেখেন আপনার কাজটা হচ্ছে না, তাহলে ন্যাট্রামিউরে আপনার ফাইনাল খেলা খেলবেন, এবং আমি আশা করব ব্যর্থতা আপনার হবে না। এটা হচ্ছে সহজ কথা, প্রেমে ব্যর্থতা একেবারে স্পষ্ট করে কথা। তারপরে চলে আসি সাবমিশন অফ ইমোশন, এনিমিয়া, এগুলো আলোচনা করেছি। মাসিক অনিয়মিত মহিলাদের একটু আগেও বলেছি। তার সঙ্গে আমরা যৌনাঙ্গের শুষ্কতা, ওই যেটা বললাম কনস্টিপিউশন, লবণপ্রিয়তা, কনস্টিপিউশন এবং যৌনাঙ্গের শুষ্কতা এবং মাসিক অনিয়মিততার জন্য যদি কোনো ওষুধ থেকে থাকে, সেটা পালসের পরেই আমরা ন্যাট্রামিউরের কথা চিন্তা করতে পারি। কারণ আমরা মহিলা দেখলেই বলছিলাম যে আপনি পালস ব্যবহার করতে পারেন, কিন্তু যদি তার মনে কষ্ট থাকে, যদি তার লবণপ্রিয়তা থাকে, যদি তার ঘাড় লম্বা থাকে, যদি তার ঠোঁট ফাটা থাকে নিচের অংশে, যদি তার এনিমিয়ার ভাব থাকে, এনিমিয়া পালসও আছে। পার্থক্যটা কি? ওই যে বললাম কনস্টিটিউশন কিন্তু পালসে নেই। এইরকম যদি হয়ে থাকে, আর শরীরটা ঠিক পালসের শরীরের মতো নয়, হালকা পাতলা গঠন, পালসের শরীর একটু থলথলে, একটু নরম প্রকৃতির, মনটাও নরম, তাইলে এই পার্থক্যগুলো মনে থাকলে আপনারা ওষুধ প্রয়োগের কোন রকমের চিন্তাই করা লাগবে বলে আমার মনে হয় না। চলে আসি তাইলে তারপরে মানসিক লক্ষণ, যেটা আগেও আলোচনা করছি, কষ্ট ভিতরে রাখা, বাইরে প্রকাশ করা কম। তারপরেও কিছু কিছু হয়তো প্রকাশ করে, কান্নাকাটি করে, অনেক সময় কান্নাকাটি করলে তার আরো বেড়ে যায়, সান্ত্বনা দিলে বাড়ে। এগুলো আমরা কষ্ট করতে পারি, বুঝতে পারি। আর তারপরে আমি যে কথাটা বলছিলাম, এই ধাতুগত দিকের উপরে মানসিক কষ্টের পরে আসে মায়াজমেটিক, শরিক মায়াজম। শরিক মায়াজম বললেই আমরা শরিকের কিছু কিছু লক্ষণ তার শরীরে থাকতে হবে। কি লক্ষণ?
একটা লক্ষণের কথা মনে রাখবেন, দেখবেন সালফারও 10টা 11টা বৃদ্ধি হয়, ন্যাট্রামিউরও 10টা 11টা বৃদ্ধি হয়, ফাংশনাল ডিসঅর্ডার হয়। এই দুইটা কথা যদি মনে রাখেন তাইলে বুঝবেন এটা শরিক মায়াজম, অর্থাৎ 10টা 11টা তার বৃদ্ধি এবং ফাংশনাল ডিসঅর্ডার। মাসিকের কথা বলেন, কনস্টিটিউশনের কথা বলেন, এগুলো ফাংশনাল ডিসঅর্ডার। তাইলে অর্থাৎ কখন নার্স হবে, কখন হবে সেটা আপনি বুঝতে পারছেন। নার্সের প্রায় কনস্টিটিউশনটা থাকে, আবার পাতলা পায়খানা হয়, কিন্তু ন্যাট্রামিউরের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় সে কনস্টিটিউশনে ভোগে এবং রক্তশূন্যতা তার একটা মেইন কারণ। তার সঙ্গে যদি মানসিক কষ্ট, লবণপ্রিয়তা এবং ঘাড় একটু লম্বা দেখতে পান, তাহলে তো আর কোনো কথাই নেই, অনাহাসেই আপনি এলএম পদ্ধতির M1 থেকে শুরু করতে পারবেন। আর তারপরে কি বলে দিয়েছি, একই ডোজই হয়, 2টা ডোজে বুঝবেন। আর যদি ক্রনিক কেস হয়ে থাকে সেখানে 4টা মিনিমাম ডোজ প্রয়োগ করার চেষ্টা করবেন। চলে আসি, তাহলে মায়াজমের কথা গেল, শিশুদের কথা গেল, নারীর কথা গেল, ধাতুদিগের কথা গেল, লক্ষণ দেখি চিনার কথা গেল, আর মাথা ব্যথার কথা বললাম। মাইগ্রেনের যদি 1 নম্বর ওষুধ থাকে সেটা ন্যাট্রামিউর, তার সঙ্গে রক্ত শূন্যতা, তার সঙ্গে কি, তার সঙ্গে দিন বাড়ার সঙ্গে সঙ্গে তার মাথা ব্যথাও বাড়ে। আর একটা কথা, অর্থাৎ যারা স্কুল গোয়িং শিশু হোক, অর্থাৎ মহিলাদের স্কুল গোয়িং এর মাথা ব্যথা যদি থাকে, একমাত্র ওষুধ ন্যাট্রামিউর। ছেলেদেরও হতে পারে যদি অন্যান্য লক্ষণগুলো মিলে তাইলে, কিন্তু মেয়েদের আপনি মনে রাখবেন, অর্থাৎ স্কুলে যাওয়া ছাত্রছাত্রীর যদি মাইগ্রেন হয় এবং মহিলা রোগী যদি হয়, তাহলে একমাত্র ওষুধ ন্যাট্রামিউর। তো বলে স্যার মাথা ব্যথার ওষুধ তো আরো বহু আছে, কিন্তু পার্থক্যটা মনে রাখবেন, কোনোটা বাম দিকে ডান দিকে, বাম দিকে হলে স্যাঙ্গুইনেরিয়া, ডান দিকে হলে বাম দিকে হলে স্পাইজেলিয়া, ডান দিকে হলে, এই সকল ওষুধ যদি ভাগ করে মনে রাখতে পারেন, তাহলে দেখবেন হোমিওপ্যাথিকের আপনার হাতে এইহেন কোনো চিকিৎসা নাই যে হবে না। কয়েকটা লক্ষণ, এত লক্ষণ মনে রেখে একেবারে রেপার্টরি করে অমুক করে আপনারা চিন্তা করবেন না। আপনাদের যুগ পরিবর্তন হয়ে গেছে, সেবা দেওয়ার মানসিকতা থাকলেই আপনি একমাত্র এলএম পদ্ধতি আপনাকে এগিয়ে নেবে এবং সকল রোগের চিকিৎসা আপনার হাতে। এখানে গুরু টুরু কোনো ব্যাপার নাই, ওষুধ প্রয়োগ করবেন, অবজারভেশন করবেন, রোগী আপনি আর ওষুধ আপনাকে ডাক্তার বানাবে। আপনি যদি কষ্ট করি 2-4 বছর 5টা বছর রোগীর উপরে কেস টেকিং নিয়ে ওষুধগুলো যদি, ওই যে বললাম, ওষুধগুলো যদি সঠিক হয়ে থাকে, তাহলে ওষুধেই রোগীই আপনাকে ডাক্তার বানাবে। আপনার দায়িত্ব হচ্ছে লক্ষণ মতন ওষুধ দিয়ে অবজারভেশনটা করা। অযথা ওষুধ পাওয়ার উপর পাওয়ার দিয়ে, যেমন 50 পদ্ধতি শততম পদ্ধতি করে অনেক সময় ক্ষতিয়ে করে ফেলে। ম্যাক্সিমাম সময় পাওয়ারগুলো দিলেই সেই রোগের সৃষ্টি হয়ে যায়, তখন আর কোনো ওষুধে কাজ করে না, ডাক্তারেরও লক্ষণগুলো বের করতে পারে না, গতিকে ওষুধ সিলেকশন করা দূর হয়ে পড়ে। সেজন্য সবসময় বলি 1 মাত্রা 2 মাত্রা নাক্স দিয়ে রুগীটাকে একটু চিকিৎসা ধরেন, কারণ অন্য কি কারণে তারা আসা। যদি রুগী বলে 2টা পাওয়ার খেয়ে রুগী যদি বলে যে না আমি খুব ভালো আছি, তাইলে বুঝবেন আরো তার ওষুধ লাগবে, সে এই ওষুধ দিয়েই চাচ্ছে, কারণ এই ওষুধের পরেই লক্ষণগুলো তার প্রকাশিত হবে। এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করবেন। সেটা মানসিক কষ্টের রোগীও হতে পারে, আবার নার্সও হতে পারে। মানসিক কষ্টের রোগীকে দেখবেন 2-3টা পাওয়ার দিলেই তার মূল মায়াজমেটিক লক্ষণগুলো বেরিয়ে আসবে। কারণ হলো কি, কারণ যতক্ষণ পর্যন্ত না মানসিক কষ্টের উপরে ওষুধ না দিয়ে আপনি চিকিৎসা করছেন, ততক্ষণ পর্যন্ত ধাতুগত দিকের এবং আপনি মায়াজমের কোনো চিকিৎসা আপনি করতে পারবেন না। এবং রোগী চিকিৎসাও যত রকমের রোগেরই ওষুধ দেন না কেন, চিকিৎসা আপনার হাতে হবে না, কারণ এই ভাগ আছে। কেন এগুলো বললাম, এগুলো না বললে আপনি কোনো চিকিৎসাই সফল হবেন না। সফল হতে গেলেই এগুলোর লক্ষণগুলোর কথা মনে রেখেই ওষুধগুলো প্রয়োগ করার কথা চিন্তা করতে হবে। চলে আসি যে কথা বললাম, সরিকোয়া, সাইকোটিক এবং টিউবারকুলোসিস। তাহলে কি করে চিনব
সাইকোটিক কি করি? ওই যে বললাম, মাসিকের উপরে তার সবচেয়ে বেশি কাজ। যদি মাসিক অনিয়মিত হয়ে থাকে এবং রক্তশূন্যতা থাকে, তার সঙ্গে যদি লবণপ্রিয়তা থাকে, আর মানসিক কষ্ট বা সংসারের জ্বালা যন্ত্রণা যদি চাপা রাখে, তাহলে আপনি অনায়াসেই ন্যাট্রামিউর দিতে পারেন। অথবা পালস যদি দিয়ে কাজ না করে, তাহলে বুঝবেন সে ন্যাট্রামিউরের রোগী। হয়তো আপনার কেস্টিংটা নিতে পারেন নাই, কারণ কেস্টিং নিলে আপনি বুঝতে পারবেন যে এটা পালসের রোগী না ন্যাট্রামিউরের রোগী। এই জন্য ধাতুগত দিকের উপরে কিছু কথা মনে রাখলেই আপনার আরো সুন্দর হয়। যে কথাগুলো আমি বললাম, লক্ষণ তো শেষ নাই, কে কোনটা লক্ষণ মনে রাখবে সেটা হচ্ছে বড় প্রশ্ন, এবং কিভাবে সে প্রয়োগ করবে। তাহলে চলে আসি। তাহলে শরিক মায়াজ মানে ফাংশনাল ডিসঅর্ডার, আর সাইকোটিক মানি হচ্ছে ক্ষয়িষ্ণু অথবা বর্ধিত কোনো জিনিস, সেটার উপরে ভিত্তি করে এটা সাইকোটিকের উপরে আমরা দুই একটা কথা মনে রাখাই উচিত। যেমন আমরা আমরা মনে রাখতে পারি যৌনাঙ্গের উপরে তার যথেষ্ট কাজ, সেই কারণেই এটাকে সাইকোটিক দেওয়া হয়। আর টিউবারকুলোসিস অর্থাৎ হালকা পাতলা গঠন এবং দিন দিনই তার শরীরের ওজন কমে যাচ্ছে, আমরা স্টেনোসিস বলি। অর্থাৎ যে কোনো অঙ্গের যখন স্টেনোসিস হয়, সেটা কিন্তু সিবিলিটিক মায়াজম নয়, সেটাও সাইকোটিকের ভিতরে পড়ে। সেই কারণেই এই হালকা পাতলা বডি যখন শুকিয়ে যায়, তখন আমরা মনে রাখতে হবে সেটা ন্যাট্রামিউরের রোগী, অর্থাৎ সাইকোটিক হইয়া টিউবারকুলোসিস দিকে যাচ্ছে। তাহলে চলে আসি শারীরিক। মাথা ব্যথার কথা বললাম। মাথা ব্যথাটা কিরকম সেটাও একটা বর্ণনা আছে। হাতুড়ি পিটার মতন। তাহলে হাতুড়ি কিরকম? আঘাতটা করলেই মাথা যেন, আমরা যেন হাতুড়ির পিটাতে নিশ্চয়ই বুঝেন, অর্থাৎ মাথাটা একেবারে ঝিম করে উঠে এবং বাম দিক ডাইন দিক আর থাকে না, পুরো মাথাটাই ব্যথা করে এবং সেটা হাতুড়ি আঘাতের মতন। তাইলে আমরা ন্যাট্রামিউরের কথা চিন্তা করি। তার সঙ্গে সূর্যের আলোর যদি সম্পর্ক থাকে, অর্থাৎ 10টা-11টার দিকে বাড়ে, সন্ধ্যাবেলা পর্যন্ত তারটা কমে যায়, সেখানে আমরা মাইগ্রেন বলতে পারি। যে মাইগ্রেন ভালো করা এলোপ্যাথিকের পক্ষে কঠিন, কিন্তু আপনাদের পক্ষে অনেক সহজ। এবং আমার তো মনে হয় ঠিক মতন, বা আপনি যদি মাইগ্রেনের ওষুধ ব্যবহার করতে পারেন, 15 থেকে 2 মাসের ভিতরে যে কোনো কঠিন মাইগ্রেনও আপনি ভালো করতে পারবেন, মায়াজমেটিক গুলো ভাগ করে আপনি যদি ওষুধগুলো প্রয়োগ করেন। সেখানে ন্যাট্রামিউরের ভূমিকা অনেক। খালি ন্যাট্রামিউর কেন, দেখুন সেখানে এই মাইগ্রেনের ভাগটা করে তার শরীরের দেহে যদি কোন অংশ কতটুকু আছে, তাহলে আপনি সুন্দর আপনি ব্যবহার করতে পারবেন। চলে আসি চোখ। চোখটা কিরকম? চোখটা শুকনা, কিন্তু দেখতে মনে হয় যেন চোখটা ভিজা। শুকনা ভিজা, কত ডিফিকাল্ট! এত কথা আসলে মনে রাখা বা প্রয়োজন আছে বলি আমি মনে করি না। আমরা ঠোঁটের কথা মনে রাখতে পারি, নিচের ঠোঁটে ফাটা এবং মাঝখানে, যে মাঝখানে আমাদের দুইটা ঠোঁটকে 2 ভাগ করে রাখা আছে, সেখানে একটা দাগ থাকে। সেই দাগটা স্পষ্ট হয় এবং সেই দাগটাই ফেটে যায় আরো বেশি পরিমাণ। অনেক সময় রক্ত বেরোতে পারে, সালফারে আবার রক্ত বেরোয়। কিন্তু ন্যাট্রামিউর লক্ষণ ওই যে কিভাবে বেশ কম করবেন? যদি তার লবণপ্রিয়তা থাকে, তাহলে আবার মিষ্টিও খায়, কিন্তু মিষ্টি খাইলেই আপনি বুঝবেন সেটা সালফার। এই পার্থক্যটুকু যদি মনে রাখেন, তাহলে লবণপ্রিয়তা ন্যাট্রামিউরও আছে, মিষ্টি প্রিয়তা, কিন্তু মিষ্টি প্রিয়তা সালফারে বেশি, ন্যাট্রামিউরে সেটা কম। জিহ্বাটা কিরকম? অনেক রকম আমরা জিহ্বা দেখে থাকি। দেখবেন জিহ্বা সাদা এবং ম্যাপের মতন যদি হয়ে থাকে, অর্থাৎ দেখবেন আমাদের বাংলাদেশের ম্যাপে যদি ডিস্ট্রিক্টগুলো বুঝে দিতে যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আলাদা আলাদা কালার দিয়ে বোঝায়, তাহলে আপনি বুঝতে পারেন 4-5টা কালার দিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা করে দেখিয়ে থাকে। ঠিক জিহ্বাতেও সেই দর্শন আপনাদের হবে, অর্থাৎ কিছু জায়গা পরিষ্কার, কিছু জায়গা সাদা, কিছু জায়গা হলুদ, কিছু জায়গা অন্য টাইপের। অর্থাৎ এরকম বিভিন্ন রং যদি থাকে এবং সেটা যদি ওরকম বুঝেন, তাইলেই সেই ন্যাট্রামিউরের রোগী। আমার মনে হয় এই কথাগুলো মনে রাখলে আর ন্যাট্রামিউরের প্রয়োগ করতে আপনাদের আর কোনো বাধা থাকবে বলে আমি মনে করি না। চলে আসি শেষ একটা কথা বলেই
সেটা বললাম, দুঃখের কথা, কনস্টিপেশনের কথা বললাম, পানির তৃষ্ণাও বেশি। লাস্ট একটা কথা বলেই আজকের আলোচনা শেষ করব। কি, আমি কষ্ট পেয়েছি কিন্তু কাউকে বলবো না। এই যে মনোকষ্ট রেখে চাপা রাখা একমাত্র ন্যাট্টামির। আমি আবারও বলছি, লাইনটা হচ্ছে, আমি কষ্ট পেয়েছি কাউকে বলবো না। এই কথা যদি রুগীটা পান তাহলে আপনি ধরেই নেবেন এটা ন্যাট্টামির রুগী। মানসিক কষ্ট চাপা রেখে এবং কাউকে যদি কিছু না বলে, এবং সেটাই হচ্ছে মূল কারণ। চলে আসি আজকের অর্থাৎ এই ক্ষুদ্র আলোচনায়। আশা করব আমাদের ওষুধ প্রয়োগের এলএম পদ্ধতিতে ন্যাট্টামিউরের আর কোনো চিন্তা থাকবে বলে আমি আশা করি না। আমার ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করবেন। আমাদের পরবর্তী এলএম কোচিং সেন্টারের ভর্তি আগামী জুন থেকে হচ্ছে এবং জুলাইয়ের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চান অথবা যোগাযোগ করবেন আমার সঙ্গে 018193333376। আশা করব আপনারা এলএম পদ্ধতি শিখে দক্ষ ডাক্তার হবেন। এই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।